আমাকে লক্ষ্য করতে হবে সাইডের কম্পোনেন্টসগুলো মেল্ট হচ্ছে কিনা, মেল বলতে গলে যাচ্ছে কিনা, ঠিক আছে। সাইডের কম্পোনেন্টসগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। যখনই সাইডের কম্পোনেন্টস একটা হয়তো একদম টাচ করে দেখে নিতে পারে যে আমার কম্পোনেন্টসটা গলেছে কিনা, গলে গেছে, এদিকটা গলেনি এখনো, তাহলে সেদিকটা গলে যা করবো, লড়ছে, একটু টাচ করে দেবে, বেশি টাচ করলে হয়তো উড়ে পড়াবে, টাচ লড়ছে। আমি কিন্তু এই অবস্থায় আইসিটাকে তোলার চেষ্টা করব। বেশি স্পিডে কিন্তু হাতটা ঘোরানো চলবে না, আস্তে আস্তে। এবার ক্লিন করবো আস্তে আস্তে, পুরোটা মনে রাখে, তাহলে প্রত্যেকটা আইসির কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। ডিসোল্ড করছি, এটা আস্তেভাবে করতে হবে। সাইডে যে কম্পোনেন্টস থাকবে সেই কম্পোনেন্টসগুলোকে যেমন টাচ হয়ে যায় তারটা, নাহলে কিন্তু কম্পোনেন্টসটা উঠে যাবে। বোর্ডটা যদি সময় অনুযায়ী ঘুরিয়ে নিতে পারো যেদিকে ইচ্ছা, যেদিকে সুবিধা হবে, এটা সারফেস করার কাজ। ওকে, আর বেশি ডিসঅল্ডার দিয়ে ঘষে দাও না, নাহলে ইনসুলেটরটা উঠে যাবে। ইস্যুটার থেকে পরিষ্কার করবে, হয় ব্রাশ হোক বা লাস্টে আমি যে পুচ্ছি পরিষ্কার কানিতে পরিষ্কার করবে। এরকম রাঙের কানিতে হলে হয়তো রাঙটা রয়ে যেতে পারে গুঁড়াগুলো। এবার আইসিটাকে বল করে, যেভাবে বল করলে সেভাবে বল করতে হবে, দিলে আইসিটা বেশি হিট পেয়ে যাবে। আয়রনের মধ্যে চলে আসবে। আর সেইখানে তুমি তোমার আয়রনের হিট রাখবে 350 থেকে 380-র মধ্যে, বেশি হিট রাখা চলবে না আয়রন, নাহলে কিন্তু আইসি ফুলে যেতে পারে। এই ফ্ল্যাক্স পেস্টটা দিবে, এই ফ্ল্যাক্স পেস্টটাতে তোমার রাংটা গলতে সাহায্য করে খুব কুইকলি ভাবে। দেখো এটা সিপিইউ আইসি বলা হয় তো, সিপিইউ আইসি মডেল অনুযায়ী টেনসিলটা হয়ে থাকে। তাহলে বহুত রকমের সিপিইউ আইসি মানে বহুত রকমের মডেলের সিপিইউ টেনসিল চাই। তা এখন যেটা আমরা প্র্যাকটিস করাবো বা তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ইউনিভার্সালে করবে। আমার এই যে আইসিটা আছে, এই আইসিটা কোন বল লাগবে দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এই আইসিটার মধ্যে দেখো বলগুলো যদি আমরা সোজা সোজা নাই, বরফি টাইপের বলগুলো আছে, ভালো করে লক্ষ্য করো। বরফি টাইপের আছে মানে কোনাকুনি আছে বলটা, এই দুটো কোনাকুনি। তাহলে এই দুটোর মধ্যে আমাকে এটা টেনসিলটা ফেলতে হবে। এবার আমি সোজা সোজা ফেলবো, বলে বলে ম্যাচিং করবো, একটু হেলাবো, এরকম ভাবে কোনা আছে দেখো, দেখতে পাচ্ছ যে বেশিরভাগ বলটাই কিন্তু আমার দেখতে পাওয়া যাচ্ছে বলের ফাঁক দিয়ে। এই জায়গায় আমাকে সেম ভাবে আইসিকে ধরে রাখবো, যেটা আমি ইয়ার ক্ষেত্রে ইএমএমসির ক্ষেত্রে করেছিলাম। সেম ভাবে একটু যেমন লড়ানো চলবে না, এখানে একটু লড়ানো চলবে না। আমি অ্যাপ্লাই করলাম পিপিডি, বুঝলাম, ব্যান্ড টুইজার দিয়ে ধরলাম আইসিটার ধার পর্যন্ত, এই ধারে আইসিটা, এধারে বুঝতে পারো কোনখানে ধার আছে, করলাম। এরপর আমি সেই হেয়ার আর সেই হিট একই সেম, শুধুমাত্র আমি এটা দিব এইভাবে। একটু দূর থেকে দেবো, কারণ এয়ারটা বেশি হলে ঠেলেলে চলে যাবে। এই দেখো অনেক বল, বড় বল উঠে চলে আসছে, মানে ওখানে বেশি পরিমাণে ইয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই, উঠবো না। সেম ভাবে আমি ব্লেড দিয়ে চালাবো, একটু প্রেসার দিয়ে চালাবো, বুঝতে পারছো? একটু একটু করে দেখো যতগুলো বল পারফেক্টলি ভাবে বানানো হয়েছে সেগুলো বল কাটা গেছে। দেখো সব বলই হয়ে গেছে। দেখার পরে যখন দেখলাম যে কোনো বলই জয়েন্ট নাই, তখন আমাকে একবার এই ফ্ল্যাক্স পেস্টটা একটু দিতে হবে। এটা হচ্ছে ফাইনাল বলটা রিবল। আর আইসিটাকে একটু যাতে ধরতে হবে, যাতে না আইসিটা উড়ে পালায়। এটি হলো ফাইনাল বল। যদি লক হবে, লক বলতে ধরো ভালো করে শোনা সত্যই তো, আইসিটা লক হওয়া পর্যন্ত 0 একটা দিতে হবে। কেন লক হওয়া পর্যন্ত কথাটা বললাম, কারণ আইসিটার মধ্যে দুই একটা বল অন্তত বলার সময় টাচ হয়ে যায়। যদি এই সময় এয়ারটা বেশি দিতে হয় আইসিটা উড়ে পালাবে, আর ফ্ল্যাশটা একটু কম দিতে হবে। লক লক কি করে বুঝবে, কিছুক্ষণ ঘুরালেই বুঝতে পারবে লক হয়ে গেছে বলে আইসিটা ওই হিটে, ঠিক আছে, যেটা আমি বললাম। এবার লক হয়ে গেছে, এরপরে দেখো ফাইনাল টাচটা কিভাবে দিবে। ঠিক এইভাবে আমি 10 বার থেকে 15 বার ঘোরাবো, 10 থেকে 15 বার, বুঝতে পারছো? আইসিটা টাচ করলাম, আবার ছেড়ে দিলাম, একটু টাচ, হালকা টাচ করতে হবে। আইসি যদি এগিয়ে আবার ঠিক জায়গায় বসে যায়, জানবে আইসিটা পারফেক্ট বসে যাবে।